হলো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি সিনট্যাক্স। তাহলে প্রথমে আমরা জানব সিনট্যাক্স বলতে কি বোঝায়। হোয়াট ইজ সিনট্যাক্স? অ্যাজ এ ব্রিফ এটা 14, 16, 18 সালে আসছে, তো 22 সালের যেহেতু রুটিন দিয়ে দিচ্ছে এগুলো আসতে পারে। সিনট্যাক্স রেফার্স টু দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। একটা বাক্যের, একটা সেন্টেন্সের ইন্টারনাল গঠনতন্ত্রকে, গঠন প্রণালীকে সিনট্যাক্স বোঝায়। আর একটু ক্লিয়ারলি যদি আমরা বলতে চাই বা বুঝতে চাই, সিনট্যাক্স ইজ দ্য গ্রামার অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের গ্রামার তথা নিয়ম নীতি, রুলস, সিনট্যাক্স বোঝায়। অর্থাৎ একটা সেন্টেন্সের নিয়ম নীতিকে সিনট্যাক্স বোঝায়। কোন কোন নিয়ম নীতি অবলম্বন করে একটা সিনট্যাক্স গঠিত হয়, সেটাই হচ্ছে কি, সেটার নিয়মে হচ্ছে কি সিনট্যাক্স। তো এক কথায় বলতে গেলে সিনট্যাক্স ইজ দ্য গ্রামার অফ এ সেন্টেন্স, অথবা সিনট্যাক্স ইজ দ্য রুলস অফ এ সেন্টেন্স, সিনট্যাক্স ইজ দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। এগুলো আমরা বলতে পারবো। কেমন? তাহলে আমরা যেই বাক্যগুলো গঠন করি, এই যে বাক্যের গঠন প্রণালীকে কি বলা হয়? সিনট্যাক্স বলা হয়। আমরা কীভাবে বাক্যটা গঠন করতেছি, কী দিচ্ছি, কোথায় সাবজেক্ট, কোথায় অবজেক্ট, কখন ভার্ব দিব, কোনটার পরে কি হবে, এই যে একটা রুলস আছে, এই রুলস সম্পর্কে স্টাডি করার নাম হচ্ছে কি সিনট্যাক্স। আশা করি বুঝতে পেরেছ। তাহলে পার্ট এতে আমরা পরে আসব, আমরা চলে যাব পার্ট সি এর দিকে, কারণ পার্ট সি থেকে একটা কোয়েশ্চেন শিখলে আমাদের পার্ট বি, পার্ট এ শেখা হয়ে যাবে। পার্ট সি। পার্ট সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হোয়াট ইজ আইসি অ্যানালাইসিস, এক্সাম্পলিফাই আইসি অ্যানালাইসিস থ্রু এ ট্রি ডায়াগ্রাম। 12, 14, 18 সালে আসছে ডিসকাস দ্য স্ট্রেংথ দ্য লিমিটেশন অফ ফ্রেজ স্ট্রাকচার। 12 এবং 13 সালে আসছে। এরপরে হোয়াট ইজ দ্য ফ্রেজ স্ট্রাকচার, গ্রামার, ডিসকাস ইট। এরপর আরেকটা রেড কালার আছে, ওইটা 12, 14, 15, 17, 19 সালে আসছে। তো মূলত এখানে আমরা যদি 1 এবং 3 শিখলে আমাদের জন্য এনাফ। তো বিশেষ করে 1 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে আমরা 1 নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়বো। আইসি অ্যানালাইসিস কি? এক্সাম্পল সহকারে একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আইসি অ্যানালাইসিসকে আমাদের এখানে বুঝিয়ে দিতে হবে, তুলে ধরতে হবে, প্রমাণ করে দিতে হবে। তাহলে প্রথমে আমরা জানবো আইসি অ্যানালাইসিস কি। ইন্ট্রোডাকশন ইন লিঙ্গুইস্টিক্স, ভাষা বিজ্ঞানে আইসি মিনস, আইসি বলতে বোঝায় ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট। যেটা ব্র্যাকেটে আছে আইপিএ সাউন্ড, সেটা দেওয়া দরকার নেই। ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, কেমন? এটা হচ্ছে কি আইসির পূর্ণরূপ। হোয়াট ইজ অ্যাব্রিভিয়েশন অফ আইসি অথবা ফুল ফর্ম? এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ফ্রম আইসিটা, আর এটার ফুল ফর্ম হচ্ছে কি ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট। কেমন? অ্যানালাইসিস। তো এটা কি? ইজ এ মেথড অফ সেন্টেন্স অ্যানালাইসিস, একটা সেন্টেন্সকে ব্যাখ্যা করার পদ্ধতি। ইজ এ সিস্টেম অফ সেন্টেন্স অ্যানালাইসিস, এটা সেন্টেন্সকে ব্যাখ্যা করার পদ্ধতি। সিস্টেম বলতে পারো, মেথড বলতে পারো, প্রসেস বলতে পারো। কেমন? ইট ওয়াজ ফার্স্ট মেনশনড বাই লিওনার্ড ব্লুমফিল্ড, এটি প্রথম উল্লেখ করেছিল লিওনার্ড ব্লুমফিল্ড নামক একজন ভাষাবিজ্ঞানী। ইন হিজ বুক, তার বইয়ে। কোন বইয়ে? ল্যাঙ্গুয়েজ নামক তার একটা বই আছে, যেটা 1953 সালে প্রকাশিত হয়। অ্যান্ড ফার্দার, এবং এরপরে আবার ডেভেলপড, এগুলোকে আরও উন্নত ভার্সনে বের করে রওল্যান্ড ওয়েলস। কেমন? রওল্যান্ড ওয়েলস নামক আরেকজন ভাষাবিজ্ঞানী। দ্য প্রসেস রিচড, এই প্রসেসটা পৌঁছে যায় এ ফুল ব্রাউন স্ট্র্যাটেজি,
পরিপূর্ণরূপে ফর অ্যানালাইজিংয়ের মধ্যে জেড দিয়ে করতে পারো, ফর অ্যানালাইজিং সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন প্রণালী ব্যাখ্যা করার জন্য ইন দ্য আর্লি ওয়ার্কস অফ নোম চমস্কির আগেও পূর্বেও। তো এখানে ব্র্যাকেটে যে কথাটা আছে, ব্র্যাকেটে না, এতটুকু পর্যন্ত তুমি না দিলেও চলবে বা এটা দেওয়া দরকার নাই, এক্সট্রা একটা অংশ। প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে আমাদের। এরপর এখন আমরা আইসি অ্যানালাইসিসকে আরেকটু ব্যাখ্যা করব, মানে এটার কাজ কী, এটা সেন্টেন্সকে ব্যাখ্যা করার একটা পদ্ধতির নাম। তো সেন্টেন্সকে কীভাবে ব্যাখ্যা করে আইসি অ্যানালাইসিস, সেন্টেন্সকে ব্যাখ্যা করার একটা পদ্ধতির নাম। তো আইসি অ্যানালাইসিস কীভাবে সেন্টেন্সকে ব্যাখ্যা করে সেটা আমরা জানব। At first, the IC analysis system divides up a sentence. সর্বপ্রথম আইসি অ্যানালাইসিস পদ্ধতি ডিভাইডস আপ, ভাগ করে নেবে, একটা সেন্টেন্সকে ইনটু মেজর পার্টস, প্রধান ভাগে বিভক্ত করবে। একটা সেন্টেন্সকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, সাবজেক্ট, প্রিডিকেট। যেটা সাবজেক্ট অংশ আছে ওটা হচ্ছে সাবজেক্ট বলি, ভার্ব থেকে পরে অংশটাকে প্রিডিকেট বলি। তো ঠিক তেমনিভাবে এখানে আইসি অ্যানালাইসিসে প্রথমে একটা সাবজেক্টকে মেজর পার্টে ভাগ করবে। মেজর পার্ট মানে সাবজেক্ট অংশ, অবজেক্ট অংশ বা প্রিডিকেট অংশ। কেমন? এরপরে কী করবে, দ্যাস মেজর পার্টস, এই যেগুলো দুই ভাগে বিভক্ত করবে, মেজর পার্ট হয়ে ওই দুইটা পার্টকে আর ফার্দার ডিভাইডেড, আবার ভাগ করা হবে ইনটু এ স্মল পার্ট, ছোটো ছোটো পার্ট। এভাবে মানে এভাবে এই যে ভাগাভাগির মানে প্রসেসটা, দ্য প্রসেস কন্টিনিউ, এরকম ভাগাভাগির টুকরা টুকরা করার প্রসেসটা আনটিল ইরেডিউসিবল কনস্টিটিউয়েন্ট, যতক্ষণ পর্যন্ত হ্রাস করা যায় না এমন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ছোটো ছোটো উপাদানে বিভক্ত হবে না ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকবে। আনটিল এচ কনস্টিটিউয়েন্ট কনসিস্ট অফ অনলি এ ওয়ার্ড, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা উপাদান একটা শব্দে বিভক্ত হয় নাই। ফর এক্সাম্পল, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। এক্সাম্পলটা খেয়াল করো। ইন দিস সেন্টেন্স দ্য ম্যান ইজ সাবজেক্টিভ নাউন, আমরা দ্য ম্যানকে কী বলবো, সাবজেক্ট বলবো, সাবজেক্টিভ নাউন ফ্রেজ। অ্যান্ড ইজ পোর বাট অনেস্ট ইজ এ কমপ্লিমেন্টারি ভার্ব ফ্রেজ, এটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি ভার্ব ফ্রেজ। তুমি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বলতে বুঝো? হ্যাঁ, আচ্ছা। আই ইট রাইস, আই এম এ স্টুডেন্ট। অথবা তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, হি ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড হি গোজ টু স্কুল এভরি ডে অ্যান্ড হি ইটস রাইস। তো এই তিনটা এক্সাম্পলের মধ্যে হি ইট রাইস, তুমি চাইলে আই ইট রাইসও বলতে পারো, যে কোনো একটা এক্সাম্পল ধরে নিতে পারো। ধরো আমরা হি ইটস রাইস এটা বললাম। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। তো এখানে ভিন্ন জিনিস, আই একজন ব্যক্তি, রাইস বস্তু। এখানে একটা কর্ম পাওয়া যাচ্ছে, আমি ভাত খাই বা সে ভাত খায়, এটা কর্ম আছে। তো এরপরে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে কোনো কর্ম নেই, এখানে হি যে স্টুডেন্ট, সে স্টুডেন্ট যে হি সে। কেমন? তাহলে এই যে হি ইজ এ স্টুডেন্ট এবং হি দুটাই কিন্তু একজন। তো এই ধরনের হলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেমন? তো আই গো টু স্কুল অথবা হি গোজ টু স্কুল, এখানে আই গো টু স্কুল, স্কুলটা হচ্ছে কি অবজেক্টও না, কমপ্লিমেন্টও না, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস, কারণ স্কুল একটা জায়গা, কর্মস্থল। কেমন? ওটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে যেটা সেন্টেন্স আছে, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, এখানে দ্য ম্যান যে
ফুডটাও সে, অনেস্টটাও সে, কেমন, একজনকেই বোঝাচ্ছে। এই জন্য আমি ইজ ফুল বাট অনেস্ট ইজ এ কমপ্লিমেন্টারি ভার্ব ফ্রেজ বললাম, কেমন, কমপ্লিমেন্টারি ভার্ব ফ্রেজ। এখানে কমপ্লিমেন্ট যেটা আই দিয়ে আছে ওটা হবে ই, অর্থাৎ কমপ্লি ওটা আই আছে না, ওটা হবে ই হয়ে যাবে, কারণ দুটা কমপ্লিমেন্ট আছে, একটা কমপ্লিমেন্ট হচ্ছে প্রশংসা আর একটা কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। এরপরে তাহলে আমরা সেন্টেন্সটাকে দুই ভাগে ভাগ করলাম। দ্য ম্যান ইজ ফোর বাট অনেস্ট, তাহলে প্রথমে নিলাম কি দ্য ম্যান, এরপরে নিলাম ইজ ফোর বাট অনেস্ট। তাহলে দ্য ম্যানকে বললাম কি সাবজেক্টিভ নাউন ফ্রেজ, ইজ ফোর বাট অনেস্ট এটাকে নিলাম কি কমপ্লিমেন্টারি ভার্ব ফ্রেজ, কারণ ইজ ভার্ব দিয়ে শুরু হয়েছে সেই জন্য। তো আমরা এরপরে আবার দ্য ম্যানকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটু দেখো এখানে হয়তো বা আমি, হ্যাঁ, দ্য ম্যান ইজ কনসিস্ট অফ ডিটারমাইন্স উইথ নাউন, কেমন, এখানে একটা অ্যান নো পড়ে গেছে। তাহলে দা ম্যান যেটা আছে এটা গঠিত হয়েছে দুটা শব্দ দিয়ে, একটা দা, একটা হচ্ছে কি ম্যান। তাহলে দা এটা হচ্ছে কি ডিটারমাইনার্স বা আর্টিকেল, আর্টিকেলকে কি বলে, ডিটারমাইনার বলে, কেমন, আর্টিকেলের অপর নাম কি ডিটারমাইনার, ম্যানটাকে নাউন বলব। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে ইজ ফুল বাট অনেস্ট, এই ফ্রেজটা, এই কমপ্লিমেন্টারি ভার্ব ফ্রেজটা, দিস কনসিস্ট অফ এ ভার্ব উইথ এ কনজাংটিভ ফ্রেজ, এটা একটা ভার্বের সাথে কনজাংটিভ দিয়ে গঠিত হয়েছে। ভার্ব ফ্রেজ হচ্ছে এখানে ইজ ফোর, কনজাংটিভ ফ্রেজ হচ্ছে বাট অনেস্ট। তাহলে ইজ ফোর এটাকে আমরা কি বলবো, ভার্ব ফ্রেজ বললাম, এরপরে ওটাকে বাট অনেস্ট এটাকে কি বললাম কনজাংটিভ ফ্রেজ। ইজ ফোরকে আবার দুই ভাগে ভাগ করবো, ইজ হচ্ছে কি ভার্ব অক্সিলারি ভার্ব, ফোর হচ্ছে এডজেক্টিভ, কেমন, বাট অনেস্ট এটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, বাট হচ্ছে কনজাংশন, অনেস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা তাহলে এই সেন্টেন্সটাকে একদম টুকরা টুকরা করে ভাগ করে ফেললাম। তো এটা হচ্ছে মুখে বলে দিছি, বিবরণ দিছি। তো জ্যামিতির মতো এটাকে একটা এঁকে ডায়াগ্রাম দিতে হবে, অর্থাৎ ডায়াগ্রামের এক্সাম্পলটা তোমাদের আমি যেটা দ্য ম্যান ইজ ফোর বাট অনেস্ট এটাও তুমি ডায়াগ্রাম আঁকতে পারো, নয়তো বা এখানে আরেকটা ট্রি ডায়াগ্রাম এঁকে দেওয়া আছে একটা সেন্টেন্স দিয়ে, ওটা আঁকতে হবে। একটা এক্সাম্পল উপরে দেওয়া আছে গ্রিন কালারে, সবুজ। দিস ট্রি ইলাস্ট্রেটস আইসি অ্যানালাইসিস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউয়েন্সি রিলেশন। দিস ট্রি, এই গাছটি, ইলাস্ট্রেটস প্রদর্শন করে আইসি অ্যানালাইসিস সিস্টেমকে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউয়েন্সি রিলেশনের মতে। তাহলে দেখো এই সেন্টেন্সটার মধ্যে দিস এই সেন্টেন্সটাকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করবো, অ্যাজ দিয়ে হচ্ছে সেন্টেন্স বোঝাই, কেমন। তো দুই ভাগে ভাগ করলাম, প্রথমে হচ্ছে কি নাউন ফ্রেজ, দিস ট্রি এটা হচ্ছে কি নাউন ফ্রেজ, কেমন। এরপরে ইলাস্ট্রেটস থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এতটুকু বুঝছো? হ্যালো, তাহলে সেন্টেন্সটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে কি নাউন ফ্রেজ, এরপর হচ্ছে ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজটা কি দিস ট্রি, ভার্ব ফ্রেজ ইলাস্ট্রেটস থেকে শেষ পর্যন্ত। এরপরে নাউন ফ্রেজ যেটা আছে দিস ট্রি, এটাকে আবার দুই ভাগে ভাগ করলাম, কিভাবে, ডিটারমাইনার এবং নাউন। দিস হচ্ছে ডিটারমাইনার আর ট্রি হচ্ছে নাউন। তো দিসকে আমরা কিও বলতে পারি, ডেমনস্ট্রেটিভ প্রনাউনও বলতে পারি। ডি দিয়ে ডিটারমাইনারও হচ্ছে, ডেমনস্ট্রেটিভ প্রনাউনও হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি জেনুইনলি একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কেমন। দিসকে আমরা কি বলি, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দিস, দ্যাটস, দোস, ড্যাট এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, চারটা আছে। ট্রি এটা হচ্ছে নাউন। এরপরে এখন আসো ভার্ব ফ্রেজে। ভার্ব ফ্রেজকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। তো দুই ভাগে ভাগ করলে পাবো কি, প্রথমে ইলাস্ট্রেটস আইসি অ্যানালাইসিস, এটাকে বলবো ভার্ব ফ্রেজ। এরপরে আছে কি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউয়েন্সি রিলেশন, এটাকে বলবো আমরা প্রেপোজিশন ফ্রেজ ওয়ান। ডাবল পি যেটা আছে, একটা পি দিয়ে প্রেপোজিশন,
আর একটা দিয়ে ফ্রেজ ওয়ান, কেমন? তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ ওয়ান, কেমন? তাহলে অ্যাকর্ডিং টু থেকে পুরাটা হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ ওয়ান। এরপরে ওটাকে আবার দুই ভাগে ভাগ করব, টু থেকে লাস্ট পর্যন্ত ওটাকে দুই ভাগে ভাগ করব। টুকে বলবো আমরা প্রেপোজিশন টু, কেমন? এরপরে দ্য কনস্টিটিউয়েন্সি রিলেশন, এটাকে বলবো নাউন ফ্রেজ। এটাকে কি বলবো? নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ যেটা আছে ওটাকে আবার তিন ভাগে ভাগ করবো, কারণ দ্য কনস্টিটিউয়েন্সি রিলেশন ওখানে তিনটা শব্দ তিন ভাগে ভাগ করা যাবে। দাকে ডিটারমাইনার, কনস্টিটিউয়েন্সিকে অ্যাডজেক্টিভ, এরপরে রিলেশনকে নাউন। তাহলে লাস্টে একটা কথা লিখতে হবে, দিস ট্রি ডায়াগ্রাম, এই ট্রি ডায়াগ্রামটি ইন হুইচ, যেখানে এন্টায়ার সেন্টেন্স, পুরা সেন্টেন্সটাকে, অর্থাৎ দিস ট্রি ইলাস্ট্রেটস আইসি অ্যানালাইসিস, এই পুরা সেন্টেন্সটাকে ডিভাইডস, ভাগ করা হয়েছে ফার্স্ট ইন্টু টু ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, প্রথমে দুটি অংশে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউয়েন্সি রিলেশনের মতে। দ্যাস টু কনস্টিটিউয়েন্ট, এই দুটি অংশ আবার ফার্দার ডিভাইডেড, আবার ভাগ করা হয়েছে ইন্টু ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, আবার ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট আবার ভাগ করা হয়েছে আনটিল সিঙ্গেল মিনিংফুল ওয়ার্ড, শেষ পর্যন্ত মানে সিঙ্গেল একটা ওয়ার্ড যতক্ষণ পর্যন্ত পাওয়া যায় না ততক্ষণ পর্যন্ত ভাগ করা হয়েছে। এক কথায় এই বাক্যের প্রত্যেকটা শব্দ বিভক্ত করে দেখানো হয়েছে। এটা হচ্ছে কি আইসি অ্যানালাইসিস সিস্টেম ট্রি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা। আশা করি বুঝতে পেরেছ। তোমার যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নের এই উত্তরের আলোকে, এই সমাধানের ভিতরে আমাকে বলো। ট্রি ডায়াগ্রামটা বোঝা নাই, কেমন? আচ্ছা, আমি তোমাকে একটা ছোট্ট একটা সেন্টেন্সে এঁকে দেখাবো, তারপরে বুঝবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। খাতার পেজ নেই। দেখা যাচ্ছে? ধরো আমি তোমাকে একটা ছোট্ট বাক্য দিয়ে আগে, আই এম দেখা যাচ্ছে আই এম এ স্টুডেন্ট। তো এটাকে যদি আমরা আইসি অ্যানালাইসিসের মতো করে ব্যাখ্যা করতে চাই, কেমন? এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করব, কেমন? এটাকে বলবে কি নাউন ফ্রেজ, এনভি, কেমন? অর্থাৎ আইটাকে আমরা কি বললাম? নাউন ফ্রেজ বললাম। আর এই এম থেকে পুরাটাকে, হ্যাঁ
হ্যাঁ, এটা প্রনাউন, এটা কিন্তু আইটা একজনের পরিবর্তে বসছে না, তো মূল কে? প্রনাউন। মূল হচ্ছে কি নাউন, কেমন? এটার মূল হচ্ছে নাউন। তো তুমি চাইলে তুমি যেটা প্রনাউন বলতেছো ওটা দিতে পারো, প্রনাউন ফ্রেজ, কেমন? প্রনাউন ফ্রেজ। তো এটা কি সেন্টেন্সে প্রনাউন, এটা প্রনাউন হলেও এটা কিসের ভূমিকা রাখে? সাবজেক্ট অলওয়েজ নাউনের ভূমিকা রাখে, কেমন? তো তুমি যদি তো এটাকে মানে প্রনাউনও বলতে পারো, নাউন ফ্রেজও বলতে পারো। আমরা এখানে প্রনাউনটাকে নাউন ফ্রেজ বলতেছি, নট নাউন। শুধু তো নাউন বলি নেই, কেমন? আমরা বললাম কি প্রনাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তো তুমি যদি চাইলে প্রনাউন ফ্রেজও বলতে পারো পিপি দিয়ে, কেমন? তো এরপরে এম এ স্টুডেন্ট, এম এ স্টুডেন্ট, এটাকে আমরা কি বলবো? ভার্ব ফ্রেজ। এটাকে কি বলবো? ভার্ব ফ্রেজ। তো এটাকে আর ভাগ করা যাচ্ছে না যেহেতু এটা একটাই। তো এই ভার্ব ফ্রেজ এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, কেমন? একটা হচ্ছে ভার্ব যেটাকে এম, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এমও অ্যাবিও বলতে পারো, অ্যাবি মানে অক্সিলারি ভার্ব। আর এটা হচ্ছে কি আপনার দুই ভাগে যদি আমরা ভাগ করি নাউন ফ্রেজ, কেমন? স্টুডেন্ট, এটা কি নাউন ফ্রেজ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। এটাকে আমরা বলবো ডিটারমাইনার, মানে আর্টিকেল বা ডিটারমাইনার, আর্টিকেলকে ডিটারমাইনার বলে একসাথে। আর স্টুডেন্টকে বলবো নাউন। শেষ। স্টুডেন্টকে কি বলবো? নাউন বলবো, কেমন? তাহলে ঠিক তেমনিভাবে আরেকটা সেন্টেন্স দেখাই তোমাকে। কেমন দেখা যাচ্ছে? তাহলে এই সেন্টেন্সটাকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করব। এটাকে বলবো নাউন ফ্রেজ, আর এটাকে এটাকে বলবো ভার্ব ফ্রেজ। তো নাউন ফ্রেজকে আর ভাগ করা যাচ্ছে না, তো ভার্ব ফ্রেজকে আবার দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করলে ভার্ব ফ্রেজকে আবার এই ভার্ব ফ্রেজকে, অর্থাৎ এই এতটুকু এটাকে ভার্ব ফ্রেজ বললাম, এই ভার্ব ফ্রেজকে আবার দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে কি এ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ এতটুকু, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই এ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করলাম, অক্সিলারি ভার্ব এবং আবার নাউন ফ্রেজ। ইসটাকে অক্সিলারি ভার্ব বললাম, এ গুড স্টুডেন্ট এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। এ গুড স্টুডেন্ট এটা কি নাউন ফ্রেজ, কেমন? এই যে এ গুড স্টুডেন্ট নাউন ফ্রেজ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। এ যেটা আছে এখানে, এ যেটা আছে এটাকে বলবো কি ডিটারমাইনার, আর্টিকেল ডিটারমাইনার। এরপরে গুড স্টুডেন্ট থেকে এটাকে বলবো আমরা নাউন ফ্রেজ, কেমন? এই নাউন ফ্রেজ গুড স্টুডেন্ট, এটাকে নাউন ফ্রেজ বললে ওটাকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। গুডটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ। আর স্টুডেন্টকে কি বলবো? নাউন। তাহলে শেষ। তাহলে কি শেষ হয়ে গেছে, কেমন? তাহলে আমাদের সেন্টেন্স যেটা ছিল লম্বা করে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে কি দিস ট্রি, কেমন? দিস tree this tree illustrates I see analysis. This tree illustrates I see analysis. Illustrates I see analysis according to, আমার একটু ছোট করে লিখতে হবে এক লাইনের মধ্যে, এখানে এক লাইনে হবে না, আমি আরেকটা পেজে এক লাইনে লিখি।
তখন হবে। তাহলে this tree illustrates I see analysis according to the constituency relation এটা রিলেশন ধরো। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব। এখানে যেটা দিস ট্রি আছে এটা হচ্ছে সাবজেক্ট, এটাকে কি বলবো আমরা? নাউন ফ্রেজ। কেমন? এটাকে কি বললাম? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা? দিস ট্রিকে কি বললাম? নাউন ফ্রেজ। তো এরপরে ইলাস্ট্রেটস থেকে ফুল শেষ পর্যন্ত ইলাস্ট্রেটস থেকে হ্যাঁ এটা মানে সেন্টেন্স, এস মানে সেন্টেন্স, এখানে এস মানে সেন্টেন্স। তো দিস ট্রিকে আমরা কি বললাম? নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। তো দিস ট্রির মধ্যে দিটাকে বলবো আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কেমন? ডি দিয়ে কি বোঝাবো? ডেমনস্ট্রেটিভ। ওটাকে আবার ডিটারমাইনও বলা হয়। ট্রিকে বলবো নাউন। কেমন? ট্রিকে কি বলবো? নাউন। এখন এটার সাবজেক্ট, এটার কাজ শেষ। কেমন? এটার কাজ শেষ। তাহলে আমাদের এখন কাজ শুরু হবে কিসের? আমাদের এখানে কাজ শুরু হবে, দাঁড়াও আমি একটু, আমাদের এখন কাজ শুরু হবে ইলাস্ট্রেটস থেকে লাস্ট পর্যন্ত। তো এটা পুরাটাকে আমরা কি বলবো? ভার্ব ফ্রেজ। এটাকে পুরাটাকে কি বলবো? ভার্ব ফ্রেজ। এখান থেকে এটাকে বলবো বিপি। ভিপি মানে ভার্ব ফ্রেজ। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। ইলাস্ট্রেটস আইসি, এখান থেকে ইলাস্ট্রেটস আইসি, এটাকে বলবো ইলাস্ট্রেটস আইসি। এটুকু এটাকে বলবো কি? ভার্ব ফ্রেজ। ইলাস্ট্রেটস আইসি। এরপরে তোমার অ্যাকর্ডিং টু থেকে শেষ পর্যন্ত এটাকে বলবো প্রেপোজিশন ফ্রেজ ওয়ান। প্রেপোজিশন ফ্রেজ ওয়ান। কেন ওয়ান বললাম? এখানে আরেকটা প্রেপোজিশন আছে। তাহলে এরপরে ইলাস্ট্রেটস আইসি অ্যানালাইসিস, এটাকে আবার দুই ভাগে ভাগ করবো, যেহেতু ইলাস্ট্রেটস হচ্ছে মেইন ভার্ব। কেমন? ইলাস্ট্রেটসকে আমরা কি বলবো? ভার্ব বলবো। ইলাস্ট্রেটসকে কি বললাম? ভার্ব বললাম। এরপরে আইসি অ্যানালাইসিসকে নাউন বললাম। কেমন? আইসি অ্যানালাইসিসকে কি বললাম? নাউন বললাম। তাহলে এটার কাজ শেষ। এরপরে প্রেপোজিশন ফ্রেজ ওয়ান যেটা আছে, প্রেপোজিশন ফ্রেজ ওয়ান অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটুয়েন্সি রিলেশন। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করবো। তাহলে অ্যাকর্ডিং টু এটাকে বলবো আমরা কি? প্রেপোজিশন ওয়ান, যেহেতু এখানে আরেকটা প্রেপোজিশন আছে। এরপরে টু থেকে লাস্ট পর্যন্ত এটাকে বলবো প্রেপোজিশন ফ্রেজ টু। প্রেপোজিশন ফ্রেজ টু। কেমন? এটাকে কি বলবো? প্রেপোজিশন ফ্রেজ টু। এই প্রেপোজিশন ফ্রেজ টু এটাকে আবার দুই ভাগে ভাগ করা যাবে। তো শুধু টুকে আমরা কি বলবো? প্রেপোজিশন টু। এরপরে দ্য কনস্টিটুয়েন্সি রিলেশন, এটাকে বলবো নাউন ফ্রেজ, এনপি। কেমন? এটাকে কি বলবো? নাউন ফ্রেজ। প্রেপোজিশন টু যেটা আছে ওটাকে বলবো নাউন ফ্রেজ। কেমন? তো নাউন ফ্রেজ যেটা আছে ওটাকে আবার তিন ভাগে ভাগ করব। ওটাকে তিন ভাগে ভাগ করব। তো প্রথমে যেটা দা আছে আর্টিকেল, সেটাকে বলবো আমরা ডিটারমাইনার। কেমন?
এরপরে কনস্টিটিউয়েন্সি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন। এরপরে যেটা রিলেশন আছে এটা হচ্ছে নাউন, কেমন। তো এভাবে সেন্টেন্সটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে বাক্য হয়ে গেল। তো এই হচ্ছে পুরা। এখন আর কোনো প্রশ্ন আছে? বুঝছো কিনা এবার? হ্যাঁ বলো। হুম 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 হ্যাঁ হ্যাঁ ওভাবে লিখলে হবে, তবে আমি এখানে ডায়াগ্রাম যেভাবে দিছি আমার গিয়ার মধ্যে, পিডিএফের মধ্যে, ওভাবে দিতে পারলে একটু সুন্দর হয়। তা আমি ওভাবে তোমাকে দেখাই দিই। ধরো ওভাবে দিতে পারলে বেটার হয়। রেমি ইজ এ গুড স্টুডেন্ট। তো এখানে তুমি এটাকে টান দাও, প্রথমে এভাবে দেখাও, প্রথমে এখানে একটা দাঁড় দিয়ে তারপরে এটাকে বাক করে দাও, এদিকে আনো। এটাকে কি বললাম? নাউন ফ্রেজ, কেমন। এটাকে কি বললাম? নাউন ফ্রেজ। তো এটা হচ্ছে কি, নাউন ফ্রেজটা কি? রেমি। এরপরে এটা পুরাটা হচ্ছে কি, ভার্ব ফ্রেজ, কেমন। ভার্ব ফ্রেজ, এটা পুরাটাকে আমরা ভার্ব ফ্রেজ বললাম। ইজ এ গুড স্টুডেন্ট। তো এটাকে আবার কি বলবো? এদিকে একটা দায়িত্ব দাও। তো এখানে এটা ইজ হচ্ছে দুই ভাগে যদি আমরা ভাগ করি, ভার্ব ফ্রেজ ইজ, কেমন। ইজটা হচ্ছে কি ভার্ব ফ্রেজ, ইজটা এখানে লিখে দাও। এরপরে এ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজকে আমরা এদিকে এনে আরেকটু ভাগ করব, 3 ভাগে ভাগ করব, কেমন। এটাকে বলবো ডিটারমাইনার, গুডটাকে বলবো, এটা হচ্ছে, এটা লিখে রাখলাম এখানে, এটা এখানে লিখে রাখলাম, এটা হচ্ছে ডিটারমাইনার। গুডটাকে বলবো অ্যাডজেক্টিভ, যেটা গুড, কেমন। এরপরে স্টুডেন্ট, এটাকে বলবো নাউন ফ্রেজ স্টুডেন্ট, কেমন। তো এভাবেও লিখতে পারো, অর্থাৎ যেই শব্দ সেই শব্দটা দিয়ে দিতে পারো, কেমন। এভাবেও হয় ওভাবেও হয়, কেমন। তো আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটা। এই প্রশ্নটা আর কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের আচ্ছা, এই প্রশ্নটা যদিও 19 সালে আসছে, আমি যেটা মনে করি 19 সালে যে 8টা প্রশ্ন ব্রট আছে সেখান থেকে একটা অর্থাৎ আমাদের জন্য চলে আসবে। আমাদের পরীক্ষাতে 19 সাল থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হয়তো সিনটেক্স আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তাহলে 19 সালের প্রশ্নগুলো যদি একেবারে একটাও না শিখি, তাহলে ওখান থেকে যেই প্রশ্নটা টাচ করবে 19 সাল থেকে একটা প্রশ্ন আসবে আমাদের পরীক্ষাতে। তো সেই জন্য 19 সালের প্রশ্নগুলো একটু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ আমরা 20 সালের, তবে 19 সাল থেকে একটা আসবে, কেমন। তো একটা আসবে, সেটা আমরা পরে বিবেচনা করে পড়ব, কেমন। তো সেখান থেকে ধরো 19 সালের 8টা থেকে যে কোনো 4টা আমরা শিখে নেব, কেমন। এখন না, সেটা পরে। তাহলে এখন আসো এই প্রশ্নের আলোকে আমরা কোন শর্ট কোয়েশ্চনটা আনসার করতে পারবো সেটা একটু দেখাই দেব। পার্ট বিতে
শুধু 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্স, 2 নাম্বারটা হচ্ছে কি ধরা যাচ্ছে না, যেহেতু 19 সালে আসছে, 19 সাল 8টা থেকে একটা আসবে, কেমন? তো এই জন্য 8টা প্রশ্ন। হ্যাঁ, তো আচ্ছা পার্ট বিতে চলে আসো। হুম, মানে ওই এক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা ওটাই শিখো। যেটা শিখবো ওটা একেবারেই মানে বোধগম্য হতে হবে, ভালো করে বুঝতে হবে, ওটা লিখতে পারতে হবে, নোট করে ফেলো। তুমি যদি পরীক্ষা আসবে এই জন্য শেখার জন্য বসে থাকো, আদার্স বইগুলো কে শিখবে? এটা এখন নোট করে ফেলো, এখন শিখে ফেলো, ঠিক আছে? আমি তো ধরো সিনটেক্স 5টা অধ্যায় শেষ হলে, যখন লিঙ্গুইস্টিক শেষ হবে তখন তোমাকে ধরো SW দেবো, এটা লিখে দেবো, এটা লিখে দেবো, এরকম বলবো, তখন তো তোমাকে লিখে দিতে হবে, কী বলো? যদিও লেখা নিব না, তোমার নিজ দায়িত্বে তোমাকে ওরকম শিখতে হবে আর কি। তাহলে পার্ট বিতে চলে এসো, পার্ট বি। পার্ট এ, হোয়াট ইজ সিনটেক্স এটা বুঝে গেছো। এরপরে রিকারশন, হোয়াট ইজ রিকারশন? রিকারশন ইজ দ্য, হ্যাঁ রেকর্ড হচ্ছে। রিকারশন ইজ the repeated sequential use of a particular type of linguistic elements or grammatical structure. রেড কালার যেটা আছে ওটা একটু দেখো। রিকারশন ইজ দ্য রুল দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড মোর দেন ওয়ান্স ফর প্রডিউসিং সেন্টেন্স। রিকারশন হচ্ছে কি এমন রুল বা এমন এলিমেন্ট যেটা একটা সেন্টেন্সে বারবার ইউজ করা হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, করিম রহিম জব্বার ওয়েন্ট টু স্কুল। করিম রহিম জব্বার ওয়েন্ট টু স্কুল, এখানে করিমও নাউন, রহিমও নাউন, জব্বারও নাউন। এই যে বারবার আমি একটা সেন্টেন্সে নাউন ইউজ করলাম, এই জিনিসটাকে লিঙ্গুইস্টিকের ভাষায় বলা হয় রিকারশন। তাহলে রিকারশন ইজ দ্য রিপিটেড সিকুয়েন্টিয়াল ইউজ অফ পার্টিকুলার টাইপ অফ লিঙ্গুইস্টিক এলিমেন্ট। রিকারশন হচ্ছে কি রিপিটেড, পুনরায় রিপিট করে, সিকুয়েন্ট মানে সিকুয়েন্স অনুযায়ী একই শব্দ, একই জেনারিক ওয়ার্ডগুলো কি বারবার রিপিট করবে, ইউজ অফ পার্টিকুলার টাইপ অফ লিঙ্গুইস্টিক এলিমেন্ট, বিশেষ লিঙ্গুইস্টিক এলিমেন্ট ব্যবহার করে, অথবা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। সেখানে আর্টিকেল দা ইউজ হতে পারে, এ ইউজ হতে পারে, কেমন, অ্যাডজেক্টিভ ইউজ হতে পারে, নাউন ইউজ হতে পারে। অর্থাৎ একই জেনারিক, একই পার্ট অফ স্পিচ যখন একটা সেন্টেন্সে বারবার ইউজ হবে, রিপিট করবে, ওটাকে বলা হয় কি রিকারশন, কেমন? তো তুমি রেড কালার যেটা ডেফিনেশন আছে ওটাই দিবা। রিকারশন ইজ দ্য রুল, এমন একটা নিয়ম, এমন একটা নীতি, দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, যেটা প্রয়োগ করা যায়, ব্যবহার করা যায়, দ্যাট ক্যান বি ইউজড, দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড মোর দেন ওয়ান্স টাইম, একবারেরও বেশি, ফর প্রডিউসিং সেন্টেন্স, সেন্টেন্স উৎপাদনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছ। তারপর আছে হোয়াট ইজ আইসি। আইসি কি? আইসি বলতে বোঝো, আইসি হচ্ছে অ্যাক্রোনিয়াম, অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ। অ্যাক্রোনিয়াম মানে কি? সংক্ষিপ্ত শব্দ, অ্যাব্রিভিয়েশনও বলতে পারো এখানে, অ্যাক্রোনিম অথবা অ্যাব্রিভিয়েশন। ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, এটার পূর্ণরূপ হচ্ছে কি আইসি, কেমন? এরপরে এরপরে তোমার 6 নম্বর কোয়েশ্চনটা দেখো, 5 নম্বরটা তেমন ইম্পর্টেন্ট নেই। নম্বর কোয়েশ্চনটা, হোয়াট ইজ মেজর সিনথেটিক প্রসেস। সিনথেটিক প্রসেসগুলো কী কী, অর্থাৎ সেন্টেন্সকে কীভাবে বড় করা যায়, সেন্টেন্সগুলোকে বড় করার প্রক্রিয়া কী। আমরা সেন্টেন্সকে বড় করার প্রক্রিয়া জানি যে কমপ্লেক্স কম্পাউন্ড, এটা হচ্ছে গ্রামারের ভাষায়, কেমন? কিন্তু লিঙ্গুইস্টিকের ভাষায় সেন্টেন্সকে আমরা কয়ভাবে বড় করতে পারবো? টোটাল 4ভাবে। একটা হচ্ছে কি রিকারশন, আর একটা মুভমেন্ট, আর একটা হচ্ছে কনজয়নিং, আর একটা হচ্ছে এমবেডিং। কটা হয়েছে? 4টা। এই 4টা উপায়ে আমরা সেন্টেন্সকে বড় করতে পারবো। কিন্তু গ্রামারের ভাষায় সেন্টেন্সকে আমরা বড় করতে পারি কীভাবে? 2টা উপায়ে। একটা হচ্ছে কি
কমপ্লেক্স সেন্টেন্স আর একটা কম্পাউন্ড সেন্টেন্স অথবা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে আমরা বড় করতে পারি। তো লিঙ্গুইস্টিকের ভাষায় সেন্টেন্সকে বড় করার উপায় সিনথেটিক প্রসেস, মানে সেন্টেন্সকে বড় করার উপায় হচ্ছে কি রিকারশন, মুভমেন্ট, কনজয়নিং, এমবেডিং। কেমন এগুলা? হোয়াট ইজ ইউজি? ইউজি কি? লিঙ্গুইস্টিকের জনক আব্রাহাম নোম চমস্কি, আব্রাহাম নোম চমস্কি কি অ্যাডভোকেটেড দ্য কনসেপ্ট অফ ইউনিভার্সাল গ্রামার, অর্থাৎ ইউজি মানে ইউনিভার্সাল গ্রামার। এটা হচ্ছে কি লিঙ্গুইস্টিকের একটা প্রসেস, একটা গ্রামার, একটা নিয়ম নীতি, যেটা নোম চমস্কি কী করেছিল? আবিষ্কার করেছিল, ধারণা দিয়েছিল। কেমন? এতটুকু বললে হবে। এটার মূল কথা হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ এবিলিটি, ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি আমরা জন্মগত সূত্রে কিছুটা লাভ করি। যেমন কথা বলার আমরা জন্মসূত্রে যদিও সম্পদ লাভ করি, কিন্তু ভাষা লাভ করি না। ভাষা দুনিয়াতে এসে শিখতে হয়। কিন্তু ভাষা যদিও লাভ না করি জন্মসূত্রে, কিন্তু ভাষা ইউজ করার জন্য যে প্রপার্টিগুলো দরকার, মানে অর্গান অফ স্পিচ, আর্টিকুলেটরস, এই জিনিসগুলো আমরা জন্মসূত্রে লাভ করি। যেমন আমাদের লিপস, টাং, আলভিওলার, ল্যারিংস, ফ্যারিংস, ট্রেসিয়া, অ্যাডাম সেপল, লাংস, এগুলো আমরা জন্মসূত্রে মায়ের পেট থেকে লাভ করি। কোনগুলো? বাক প্রত্যঙ্গগুলো। কিন্তু ভাষাটা লাভ করি না, কিন্তু মেশিনটা নিয়ে আসি। জন্মসূত্রে সাউন্ড বক্সটা আমরা পেয়ে থাকি, কিন্তু সাউন্ডটা পাই না। সাউন্ডটা পৃথিবীতে এসে অনুকরণের মাধ্যমে, ইমিটেশনের মাধ্যমে, মিমেসিসের মাধ্যমে আমাদের অর্জন করতে হয়। এই কথাটাই হচ্ছে কি ইউজি গ্রামার অথবা ইউনিভার্সাল গ্রামার। বুঝতে পেরেছো আশা করি। এরপরে বলতেছে হোয়াট আর দ্য টু লেভেলস অফ অল সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের দুটি লেভেল থাকে। আমি যদি তুমি ইন্টারের ক্ষেত্রে একটু তোমাকে দেখাই দিই, আমরা ইন্টারের মধ্যে একটা আইটেম ছিল ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স মানে একই সেন্টেন্সের দুটি লেভেল থাকা। যেমন ইউ আর এ গুড স্টুডেন্ট, এটার আরেকটা লেভেল হচ্ছে ইউ আর নট এ ব্যাড স্টুডেন্ট। দুটোটা সেন্টেন্সের একই অর্থ। কেমন? তো ইউ আর এ গুড স্টুডেন্ট এটা হচ্ছে কি, এটা অ্যাফার্মেটিভ। ইউ আর নট এ ব্যাড স্টুডেন্ট এটা হচ্ছে নেগেটিভ। কিন্তু অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, দুটার অর্থ কিন্তু একই দিচ্ছে। তো এটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে এই নিয়মটা বা এই নামে বলা হতো। কিন্তু লিঙ্গুইস্টিকে যেটা বলা হচ্ছে এটাকে সেন্টেন্স লেভেল, এটাকে বলা হয় ডিপ মিনিং অথবা সারফেস মিনিং। দ্য টু লেভেলস অফ অল সেন্টেন্স আর সারফেস স্ট্রাকচার ও ডিপ স্ট্রাকচার। অর্থাৎ সব সেন্টেন্সের দুটি লেভেল থাকে, একটা হচ্ছে কি সারফেস লেভেল আর একটা হচ্ছে কি ডিপ লেভেল অথবা সারফেস স্ট্রাকচার অথবা ডিপ স্ট্রাকচার। তাহলে তুমি যদি একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ করো ওটা হচ্ছে কি সারফেস স্ট্রাকচার, ওটাকে যখন প্যাসিভ করো ডিপ স্ট্রাকচার, কারণ ওগুলো হচ্ছে কি একই অর্থ দিবে। কেমন? তারপরে 9 নম্বর কোয়েশ্চনটা একটু দেখো। হোয়াট ইজ ডিপ স্ট্রাকচার, হোয়াট ইজ ডিপ অ্যান্ড সারফেস স্ট্রাকচার। তাহলে দ্য অ্যাকচুয়াল স্পোকেন সেন্টেন্স ইজ কল্ড সারফেস স্ট্রাকচার। প্রকৃত যেটা বলা হয়েছে যেই বাক্যটা সেটা হচ্ছে কি সারফেস স্ট্রাকচার। আর দ্য ইনার মিনিং অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের ইনার মিনিং, অন্তর্গত অর্থ, যেটা ভিতরের অর্থ, একটা সেন্টেন্স দিয়ে ভিতরে যে অর্থটা বোঝায় সেটাই হচ্ছে কি ডিপ স্ট্রাকচার। কেমন? হু ইন্ট্রোডিউস আইসি অ্যানালাইসিস। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আইসি অ্যানালাইসিস সিস্টেমটা কে ইন্ট্রোডিউস করেছিল, কে পরিচয় দিয়েছিল, কে আবিষ্কার করেছিল? লিওনার্ড ব্লুমফিল্ড। কেমন? এরপরে পার্ট বিতে দেখা যাচ্ছে হোয়াট ইজ পিএস গ্রামার। 2 নম্বরে হচ্ছে এক্সপ্লেইন দ্য ডিপ স্ট্রাকচার অ্যান্ড সারফেস স্ট্রাকচার অথবা ডিফাইন ডিপ স্ট্রাকচার। একই প্রশ্ন। হোয়াট ইজ ট্রি ডায়াগ্রাম। ট্রি ডায়াগ্রাম আসলে ওই যেখানে আমি অঙ্কন করে শিখেছি ওটা লিখে দিলেও হয়ে যাবে। তো এখানে 3টা প্রশ্ন আছে, দুটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এখান থেকে 2টাই আসার সম্ভাবনা আছে, নয়তো একটা আসবে। 2টা থেকে যে কোনো একটা আসবে। পিএস গ্রামার কি অথবা ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার কি? কেমন? পিএস গ্রামার এগুলো হচ্ছে ইজি আছে, তুমি দেখলেও পারবা। অর্থাৎ এখানে ট্রি ডায়াগ্রামের মাধ্যমে একটু অঙ্কন করতে হয়। কেমন? তাহলে একটা প্রশ্ন দেখো, পিএস গ্রামারটা কি? হোয়াট ইজ পিএস গ্রামার? দ্য টার্ম পিএস গ্রামার, অর্থাৎ পিএস গ্রামার ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, এটা হচ্ছে ওয়াজ অরিজিনালি ইন্ট্রোডিউস, এটা প্রকৃতপক্ষে ইন্ট্রোডিউস করে বা
প্রকাশ করে, সামনে নিয়ে আসে, হ্যাঁ, পরিচয় দেয়। বাই নোম চমস্কি, লিঙ্গুইস্টিকের জনক, ফাদার অফ লিঙ্গুইস্টিক নোম চমস্কি এটা সর্বপ্রথম আবিষ্কার করেছিল। তো পিএসজি মানে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার ডেনোটস বোঝায় দ্যাট এভরি এলিমেন্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের প্রত্যেকটা এলিমেন্ট ইজ ব্রোকেন ডাউন, ভেঙে ফেলা, কেমন আইসি অ্যানালাইসিসের মতো। হ্যাঁ, পিএসজি মানে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, পিএসজি মানে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার, কেমন ডেনোটস বোঝায় যে দ্যাট এভরি এলিমেন্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের প্রত্যেকটা উপাদান ইজ ব্রোকেন ডাউন, ভেঙে ফেলা, অ্যান্ড প্রেজেন্টেড এবং সেগুলোকে আবার প্রেজেন্ট করা থ্রু ফ্রেজ স্ট্রাকচার, একটা ফ্রেজ স্ট্রাকচারের মাধ্যমে, একটা ফ্রেজ আকারে। ইট ক্যান বি প্রেজেন্টেড, এটাকে প্রেজেন্ট করা যায় থ্রু ট্রি ডায়াগ্রাম, একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে। প্রত্যেকটা সেন্টেন্স ট্রি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে দিস রিপ্রেজেন্টেশন অফ দ্য ফ্রেজ স্ট্রাকচার অফ এ সেন্টেন্স, অর্থাৎ ফ্রেজ স্ট্রাকচারের একটা সেন্টেন্সকে যখন তুমি ফ্রেজ আকারে প্রকাশ করবে, এই সিস্টেমটা, এই রিপ্রেজেন্টেশনটা নোন অ্যাজ পরিচিত কি হিসাবে, ফ্রেজ মার্কার, অনলি ফি মার্কার, কেমন ফ্রেজ মার্কার অথবা ফি মার্কার হিসেবে পরিচিত। লেবেলেট অ্যান্ড ফ্রেজ স্ট্রাকচার ট্রি ডায়াগ্রাম প্রোভাইড, অর্থাৎ এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে লেবেল আকারে প্রকাশ করা, সমান সমান দিয়ে, ওটা হচ্ছে কি লেবেল, কেমন ইকুয়াল সিস্টেমে প্রকাশ করা, ওটা হচ্ছে কি, ওটাকে আমরা লেবেল বলি। আর একটা হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার ট্রি ডায়াগ্রাম, আর একটা ট্রি ডায়াগ্রাম, আমরা যেটা ট্রি ডায়াগ্রাম বুঝেছি একটু আগে পড়েছি সেটা লেবেল হিসেবে, লেবেলটা আমরা দেখি না, লেবেলটা সামনে দেখব। তাহলে লেবেলেট অ্যান্ড ফ্রেজ স্ট্রাকচার ট্রি ডায়াগ্রাম প্রোভাইড, সরবরাহ করে, বোঝায়, দেখায় মাচ মোর ইনফরমেশন, অনেক বেশি ইনফরমেশন দেন আইসি অ্যানালাইসিস। আইসি অ্যানালাইসিসের মাধ্যমে শুধুমাত্র কি দেখাবে, ট্রি ডায়াগ্রাম দেখাবে একটা সেন্টেন্সের, কেমন, কিন্তু ফ্রেজ স্ট্রাকচার গ্রামারের মধ্যে দুটাই দেখাবে, ট্রি ডায়াগ্রামও দেখাবে, লেবেলভাবেও দেখাবে, লেবেল করে, অর্থাৎ ইজ ইকুয়াল, সমান সমান দিয়ে দেখাবে কোনটা কি। দাস, এটা কিন্তু সামনে এক্সাম্পলে আসবে, ওখানে ক্লিয়ার হবে। দাস এভাবে দ্য ফ্রেজ স্ট্রাকচার গ্রামার ইজ অ্যান অল্টারনেটিভ ওয়ে, বিকল্প উপায়, অফ এক্সপ্রেসিং দ্য ইনফরমেশন, তথ্য প্রকাশ করার, ফাউন্ড ইন এ ট্রি ডায়াগ্রাম, যেটা ট্রি ডায়াগ্রামের মধ্যে পাওয়া যায়, বাই মিনস অফ রিরাইটিং রুলগুলো পুনরায় লেখার মাধ্যমে। অর্থাৎ আইসি অ্যানালাইসিসের মধ্যে আমরা শুধুমাত্র ট্রি ডায়াগ্রামের মাধ্যমে ফ্রেজগুলোকে ব্যাখ্যা করে থাকি, কিন্তু ফ্রেজ স্ট্রাকচার গ্রামারের মধ্যে যেটা নোম চমস্কি আবিষ্কার করেছে সেটার মাধ্যমে ট্রি ডায়াগ্রামও দিতে হবে তোমাকে, আবার লেবেল ফ্রেজও দিতে হবে, অর্থাৎ ফ্রেজটাকে লেবেল করে সমান দিয়ে কোনটা কি এটা বুঝিয়ে দিতে হবে। লাস্টে শুদ্ধি পরীক্ষার মতো করে তোমাকে মানে আরেকটা জিনিস বুঝিয়ে দিতে হবে, কোন সিম্বল দিয়ে কি বোঝায় সেটা এক্সাম্পলে আসবে। তাহলে এক্সাম্পল অ্যান্ড অবজারভেশন, এক্সাম্পল যেটা আছে ওটার অবজারভেশন দিতে হবে। অবজারভেশন মানে সায়েন্টিফিক কোনো কিছু সায়েন্সের কোনো কিছু প্রমাণ করতে গিয়ে তোমাকে অবজারভেশন দিতে হবে। হ্যাঁ, এরপরে 6 ফ্যাক্টর আছে সায়েন্স প্রমাণ করতে গিয়ে, সেখান থেকে অবজারভেশন হচ্ছে দ্বিতীয় উপায়, কেমন। তো এটা তোমাকে দিয়ে বুঝে দিতে হবে কিভাবে। দ্য সেন্টেন্স দ্য ডগ অ্যাটস দ্য বোন, দ্য ডগ অ্যাট দ্য বোন, এই সেন্টেন্সটাকে আমরা তোমার পি মার্কার দিয়ে বোঝা দেব। পি মার্কার মানে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার দিয়ে বোঝা দেব। তো উইল বি রিপ্রেজেন্টেড বাই এ ট্রি ডায়াগ্রাম উইথ দ্য ইউজ অফ ফ্রেজ স্ট্রাকচার রুলস, অর্থাৎ এটাকে ট্রি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে হবে। দ্য ট্রি স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স গিভেন ইন দ্য এক্সাম্পল ক্যান বি জেনারেটেড বাই 6 রুল, অর্থাৎ ট্রি ডায়াগ্রামে 6টা রুল প্রকাশ করবে এই সেন্টেন্স থেকে, ঠিক আছে। কিভাবে, এই যে দেখো দ্য ডগ অ্যাট দ্য বোন, তো এস দিয়ে আমরা বললাম কি প্রথমের সেন্টেন্সটাকে
আমরা মানে লেবেল করে দেবো। লেবেল মানে এভাবে সোজাসুজি লিখব। প্রথমে সেন্টেন্সটাকে আমরা সোজা করে লিখব। প্রথম হচ্ছে সেন্টেন্স, ওই সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করলাম, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এখানে যেটাকে আমরা ডট ডট দিছি সেটা তুমি চাইলে প্লাস দিতে পারো, কেমন, প্লাসও দিতে পারো, অথবা আমি যেটা হাইপেন দিছি ওটাও দিতে পারো। তো পুরো সেন্টেন্সটা তারপরে দুই ভাগে বিভক্ত, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এরপরে 2 নম্বরে যেটা করব, নাউন ফ্রেজ যেটা তোমার 2 নম্বরে যেটা আছে এটা হচ্ছে কি ভার্ব ফ্রেজ, কেমন, ভার্ব ফ্রেজ। অর্থাৎ দ্য ডগ যেটা আছে ওটাকে বাদ দিয়ে আমরা অ্যাট দ্য বোন এটাকে নেব। অ্যাট দ্য বোন যেটা ভার্ব ফ্রেজ আছে ওটা আবার 2 প্রকার, কেমন, ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ। তো অ্যাট দ্য বোনের মধ্যে অ্যাটকে বাদ দিলে এই ভার্ব ফ্রেজ এটাকে নিব। তারপরে এখানে অ্যাট হচ্ছে ভার্ব ফ্রেজ, দ্য বোন এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে আমাদের অ্যাট পর্যন্ত শেষ, দা বোনকে ভাগ করব। 3 নম্বরে দেখো দা বোনকে ভাগ করতেছি, ওটা হচ্ছে নাউন ফ্রেজ। দা বোন পুরাটাকে নাউন ফ্রেজ। তো দা বোনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, ডিটারমাইনার, দা হচ্ছে ডিটারমাইনার, বোন হচ্ছে নাউন, কেমন। তো এখানে 4 নম্বরে বি দিয়ে যেটা বোঝাইছে সেটা হচ্ছে কি অ্যাট, ভার্ব। 5 নম্বরে ডিটারমাইনার দিয়ে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে দা। 6 নম্বরে নাউন দিয়ে যেটা বোঝাচ্ছে এগুলো হচ্ছে কি ডগ এবং বোন। তাহলে 1 থেকে 3-এর মধ্যে সেন্টেন্সটাকে ভাগ করা হয়েছে, 4 থেকে 6-এর মধ্যে সেন্টেন্সে কোনটা দিয়ে কি বুঝাইছে এটা ক্লিয়ার করা হয়েছে। তো এটা 6টা রুল দিয়ে তোমাকে এভাবে একটা সেন্টেন্সকে ভাগ করে দিতে হবে, কেমন। প্রথম 3টাতে ফুল সেন্টেন্সকে ভাগ করে ফেলতে হবে, এরপর 3টাতে ফুল সেন্টেন্সে কোনটাকে কী বুঝাইছো ওটা তোমাকে বলতে হবে। এরপর একটা শুদ্ধি পরীক্ষা দিতে হবে। ইট ইজ ক্লিয়ার ড্যাট, এটা পরিষ্কার যে এস মানে সেন্টেন্স, এন মানে নাউন, পি মানে ফ্রেজ, এনপি মানে নাউন ফ্রেজ, বি মানে ভার্ব, বিপি মানে ভার্ব ফ্রেজ, ড্যাট মানে ডিটারমাইনার। তো এই সেম দ্য ডগ অ্যাট দ্য বোন এটাকে আবার তুমি ট্রি ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করবা এই মানে এই উত্তরে, কেমন, যেটা আমি দিই নাই, কারণ ওটা ওই আগের ব্রড কোয়েশ্চেন পড়লে ওটা বুঝে যায়, সেই জন্য আমি এখানে দিই নাই, কেমন, বুঝতে পেরেছো আশা করি। এরপরে এক্সপ্লেন ডিপ স্ট্রাকচার অ্যান্ড সারফেস স্ট্রাকচার, অর্থাৎ ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচারটাকে ব্যাখ্যা করা। তো আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো কিন্তু একই অর্থ, কেমন, একটা শব্দের ভিন্ন ভিন্ন রূপ, কেমন। তো যেটা প্রথম রূপ তুমি অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করবা ওই নেগেটিভটাকে বলবো আমরা ডিপ স্ট্রাকচার, আর যেটা অ্যাফার্মেটিভ ছিল ওটা হচ্ছে কি সারফেস স্ট্রাকচার। তাহলে একটা সেন্টেন্সের সেম সেন্টেন্সের ভিন্ন ভিন্ন রূপকে কি বলে, ডিপ স্ট্রাকচার বলে। তো আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করি। দ্য টার্ম ডিপ স্ট্রাকচার অ্যান্ড সারফেস স্ট্রাকচার, ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার এই পরিভাষাটি, এই শব্দটি ওয়ার ইন্ট্রোডিউস, পরিচয় দেওয়া হয়েছিল বাই নোম চমস্কি অ্যাজ এ পার্ট অফ হিস ওয়ার্ক অন ট্রান্সফরমেশনাল গ্রামার। তার ট্রান্সফরমেশনাল গ্রামারের একটি অংশ হিসেবে সে পরিচয় দিয়েছিল। এখন তোমাকে আব্রাহাম নোম চমস্কি পিএইচডি, ডক্টরেট ডিগ্রি লাভ করেছিল ট্রান্সফরমেশনাল গ্রামার নামক একটি কি দিয়ে, কোর্স দিয়ে, কেমন, এই টপিকের উপর সে পিএইচডি লাভ করেছে, মানে উচ্চতর ডিগ্রি, কেমন। এই বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত, কেমন। তো ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচারের এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিব। আইট রাইস, এটা হচ্ছে কি অ্যাক্টিভ, রাইস ইজ সিটেন বাই মি এটা প্যাসিভ। দিস আই অথবা দিস ইজ আই হু ইটস রাইস, এটা হচ্ছে আমি যে ভাত খাই। অথবা এই জায়গাতে ধরো আমরা আয়ের এক্সাম্পলটা আমি কেটে দিয়ে একজন নাউন দিয়ে দিব, তখন সুবিধা হবে আমাদের জন্য। তাহলে দিস ইজ আই হু ইটস রাইস, এটা হচ্ছে আমি যে ভাত খাই। তাহলে এটা হচ্ছে কি এমবেডিং বলবো, এটা হচ্ছে এমবেডিং, অর্থাৎ এটাকে এমবেডিং বলে। ডোন্ট আই ইট রাইস, এটা হচ্ছে নেগেটিভ, কেমন। তো ডোন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাই না, তার মানে আমি খাই। এইখানে যে 4টা সেন্টেন্স রয়েছে, 4টা সেন্টেন্স কিন্তু যদিও গঠন প্রণালীর দিক থেকে স্ট্রাকচারালি অল সেন্টেন্স আর স্ট্রাকচারালি ডিফারেন্ট বাট ডিপলি সেম, অর্থতাত্ত্বিকভাবে এগুলা সেম অর্থ দিচ্ছে, কিন্তু স্ট্রাকচারালি এগুলা কি ভিন্ন গঠন দিচ্ছে।
কেমন? তো এটা হচ্ছে কি ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার, যেগুলো একই অর্থ দিবে। তো এগুলোর মধ্যে পার্থক্য কি দেখো, এখানে একটু পার্থক্য আছে। ডিপ স্ট্রাকচার কনসার্নড উইথ দ্য মিনিং, কেমন? সারফেস স্ট্রাকচার কনসার্নড উইথ দ্য গ্রামার, এটা গ্রামারের সাথে জড়িত। ডিপ স্ট্রাকচার রেফার্স টু কনসেপ্ট, থট, আইডিয়াস, ফিলিং, এগুলা প্রকাশ করে। সারফেস স্ট্রাকচার রেফার্স টু ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, শব্দ এবং ভাষার সাথে জড়িত। উই ইউজ টু রিপ্রেজেন্ট দ্য ডিপ স্ট্রাকচার, এগুলোর মাধ্যমে আমরা ডিপ স্ট্রাকচার প্রকাশ করি। তারপরে ডিপ স্ট্রাকচার ইজ হোয়াট উই উইশ টু এক্সপ্রেস, ডিপ স্ট্রাকচার হচ্ছে আমরা যা প্রকাশ করতে চাই সেটাই। সারফেস স্ট্রাকচার ইজ হাউ উই এক্সপ্রেস ইট, সারফেস স্ট্রাকচার হচ্ছে কীভাবে আমরা এটা প্রকাশ করি, অ্যাক্টিভে নাকি প্যাসিভে, নাকি অ্যাফার্মেটিভে নাকি নেগেটিভে, নাকি সিম্পলে নাকি কমপ্লেক্সে নাকি কম্পাউন্ডে। হ্যাঁ, ডিপ স্ট্রাকচার ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার হুইচ অ্যালো টু নো হোয়াট দ্য সেন্টেন্স মিনস, ডিপ স্ট্রাকচার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার, যেটা দিয়ে সেন্টেন্স আসলে কি বোঝাতে চাই এটা বোঝাবে। এরপরে সারফেস স্ট্রাকচার ইজ সেক্সুয়ালি প্রডিউস সেন্টেন্স হুইচ স্পোকেন অর রিটেন, যেটা সেন্টেন্স অ্যাকচুয়ালি প্রডিউস, যেটা উৎপাদন করা হয়, যেটা হয়তো বলা হবে নয়তো লেখা হবে। ডিপ স্ট্রাকচার এক্সপ্রেসেস, ডিপ স্ট্রাকচার প্রকাশ করে সিমেন্টিক কন্টেন্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সিমেন্টিক বিষয়টা, অর্থ প্রকাশ করবে, অর্থের বিষয় প্রকাশ করবে, অর্থতাত্ত্বিক বিষয়। সারফেস স্ট্রাকচার এক্সপ্রেস ফনেটিক ফর্ম, এটা শুধু ফনেটিক ফর্মটা ইউজ করবে। একটা এক্সাম্পল দাও, ভিজিটিং ডক্টর ক্যান বি নয়েজেন, ডক্টরের কাছে ভিজিট করলে মানে কি অসুস্থ হয়ে যাব। উই ভিজিট ডক্টর, আমরা ডক্টর ভিজিট করেছি। ইট ক্যান বি নয়েজেন, এটা হয়তো কি কি হতে পারে, অসুস্থ হতে পারে, মানে বালা আপাত বালা মুসিবত কোনো একটা হয়ে যাবে ডাক্তারের কাছে গেলে, কেমন? তাহলে এই হচ্ছে, তাহলে তোমার কাজ থাকবে যে এই তিনটা প্রশ্ন, কেমন, ব্রিফ কোয়েশ্চেনগুলো দেখে নিবা, ব্রিফ কোয়েশ্চেনগুলো দেখে নিবা। আর এই তিনটা প্রশ্ন, একটা ব্রড কোয়েশ্চেন, দুটা শর্ট কোয়েশ্চেন, কেমন? হ্যাঁ, একটা ব্রড কোয়েশ্চেন, দুইটা শর্ট কোয়েশ্চেন, আর ব্রিফগুলো নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। এটা কি অধ্যায় কঠিন লেগেছে? তাহলে ঠিক আছে, পড়ে নিতে হবে, কেমন?